ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের জৈব রসায়ন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। জৈব রসায়নে আজকে আমি সমবয়বতা এই পোর্শনটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, সমবয়বতা জিনিসটা কি না, এর সংজ্ঞাটা প্রথম আমাদের কিন্তু জানতে হবে। কি সংজ্ঞাটা না, একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু পৃথক ধর্ম বিশিষ্ট একাধিক যৌগ গঠনের ঘটনাকে বলা হয় সমবয়বতা। কি বললাম, আরেকবার বলছি, একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু পৃথক ধর্ম বিশিষ্ট একাধিক যৌগ গঠনের ঘটনাকেই বলা হয় সমবয়বতা। তাহলে এই সংজ্ঞাটা আমি প্রথম লিখে নিচ্ছি। দেখো, এবার সংজ্ঞাটা তোমাদের কিন্তু একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কি না, সমবয়বতা জিনিসটা হচ্ছে দুটো যৌগ থাকবে, ঠিক আছে, বা দুইয়ের বেশিও কিন্তু থাকতে পারে, কিন্তু কমপক্ষে দুটো যৌগ থাকবে যাদের আণবিক সংকেত কিন্তু একই হবে। এখানে দেখো লিখেছি আমি একই আণবিক সংকেত, ঠিক আছে, কিন্তু তাদের কিন্তু পৃথক ধর্ম বিশিষ্ট, অর্থাৎ ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম কিন্তু আলাদা হবে। আশা করি বুঝতে পেরেছো। এই দুটোই হচ্ছে সমবয়বতা সংজ্ঞার মূল জিনিস। এবার আসছি, দেখো একটু উদাহরণ সহযোগে কিন্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো, আমি একটা একই আণবিক সংকেত লিখছি, সেটা কি না C3H6O, এটা হচ্ছে আণবিক সংকেত। এবার দেখো, এই আণবিক সংকেতে আমরা কিন্তু একটাই অক্সিজেন পরমাণু পাচ্ছি। তাহলে অক্সিজেন পরমাণু যুক্ত কয়েকটি গ্রুপের কথা আমি তোমাদের কিন্তু বলে দিয়েছিলাম। সেই কার্যকরী গ্রুপগুলো কি না, প্রথমে হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ, এটা আমি বলেছিলাম। আর একটা কি বলেছিলাম, আর একটা কিন্তু অ্যালডিহাইড। আর একটা কি বলেছিলাম, আর একটা কিন্তু বলেছিলাম আমি ও, এটা একটা বলেছিলাম মানে ইথার বলেছিলাম। আর একটা কি বলেছিলাম, আর একটা কিন্তু আমি কিটো গ্রুপ বলেছিলাম, ঠিক আছে। আমি কেন COOH বা কার্বক্সিলিক অ্যাসিড এই গ্রুপটার কথা বললাম না, কারণ এখানে দেখো একটা অক্সিজেন আছে আর কার্বক্সিলিক গ্রুপে সেটা কিন্তু দুটো অক্সিজেন আছে, সেই কারণে কিন্তু আমি এইটা লিখতে পারবো না। তাহলে এই কটা গ্রুপ নিয়ে আমাদের কিন্তু দুটো যৌগ বা দুইয়ের বেশি যৌগ গঠন করতে হবে যাদের আণবিক সংকেত এইটাই হবে। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমি দেখব OH মানে হচ্ছে অ্যালডিহাইড একটা যৌগ। এখানে দেখো কটা কার্বন আছে, 3টে কার্বন, তাহলে একটাতে দেখো OH থাকবে, আর এখানে 3টে কার্বন আছে, তাহলে পরপর আমি কিন্তু 3টে কার্বন লিখে দেবো। এবার দেখো এই কার্বনটাতে কটা হাইড্রোজেন থাকবে, 3টে, কারণ আমি বলেছিলাম কার্বনের যোজ্যতা যেহেতু 4, কার্বনের হাত কটা থাকবে, সেই কারণে 4টে হাত থাকবে। এখানে অলরেডি 3টে হাত আমি লিখে দিয়েছি, তার মানে 3টে হয়ে গেল। আর এই কার্বনটার সঙ্গে এই কার্বন একটা বন্ধন আছে, সেটা হচ্ছে এইটা, সেই কারণে কিন্তু এই কার্বনটার যোজ্যতা আমি 4 পেয়ে গেলাম। এবার আসছি এই কার্বনটার ক্ষেত্রে। এখানে দেখো দুটো অলরেডি হাত আমরা আছে, মানে এখানে লিখে দিয়েছি। আর কটা হাত করতে হবে, দুটো হাত, সেই কারণে আমি কিন্তু দুটো হাইড্রোজেন এখানে লিখে দিলাম। এবার এই কার্বনটাতে দেখো এখানে অলরেডি দুটো আছে হাত, আমার কটা দরকার, দুটো দরকার, সেই দুটো হাতে কি থাকবে, দুটো হাইড্রোজেন থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখব এইটার সংকেতটা, মানে এইখান থেকে আমি এইটা পাচ্ছি কি। এখানে দেখি কটা কার্বন আছে, একটা, দুটো, 3টে, এটা আমি পেয়ে গেলাম। এবার দেখব হাইড্রোজেন এখানে 6টা আছে। কটা আছে দেখি, এখানে 3টে, দুটো, 5টা, আর এখানে কটা, দুটো আছে, 5, 6, 7, তার মানে এখানে হচ্ছে 7টা, আর এখানে হচ্ছে একটা হাইড্রোজেন আছে, 7 আর 1 8। তাহলে এখানে দেখো আমি সংকেতটা কি পাচ্ছি, সেটা পাচ্ছি হচ্ছে C3 পাচ্ছি, আর কি H8 পাচ্ছি, আর কি পাচ্ছি, একটা অক্সিজেন পাচ্ছি। যেহেতু এইটার সাথে আমাদের এইটা মিলছে না, সেই কারণে কিন্তু OH যুক্ত কোনো যৌগ গঠন হবে না। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমি যৌগগুলো গঠন করছি। এবার আসি পরের গ্রুপটার ক্ষেত্রে। দেখো পরের গ্রুপটাতে হচ্ছে CHO, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি CHO। তাহলে এখানে 3টে কার্বন আছে দেখো, কিন্তু আমি অলরেডি এখানে একটা লিখে দিয়েছি, তার মানে আর কটা থাকবে, আমার কিন্তু দুটো থাকবে। এবার এই কার্বনটার সঙ্গে কটা হাইড্রোজেন যুক্ত হবে, 3টে, কারণ এখানে একটা হাত অলরেডি আছে। তাহলে এই কার্বনটা 4 করতে গেলে কটা আমাকে হাইড্রোজেন আঁকতে হবে, 3টে হাইড্রোজেন আমি লিখে দিয়েছি। একইভাবে দেখব এই কার্বনটার ক্ষেত্রে, এখানে দুটো হাত অলরেডি আছে, আরও দুটো হাত আমাকে করতে গেলে কি করতে হবে না, দুটো হাইড্রোজেন আমাকে কিন্তু লিখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখব এইটার সাথে এইটার সংকেত মিলছে কি। এখানে দেখো কটা কার্বন আছে, একটা, দুটো, 3টে,
ঠিক আছে, আমি তাহলে C3 কিন্তু লিখে দিলাম। এবার দেখো হাইড্রোজেন, এখানে আছে 3টে, এখানে 2টো মানে 5টা, আর এখানে আছে কটা, 1টা, তার মানে আমি কিন্তু 6টা হাইড্রোজেন পেয়ে গেলাম। আর এখানে দেখো একটা অক্সিজেন, তার মানে এইটার সাথে এইটা আমার মিলছে, তার মানে এই যৌগটা কিন্তু গঠন হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি কিন্তু পরেরটাতে। মাঝখানে কি আছে, অক্সিজেন, কারণ এটা হচ্ছে ইথারের মানে গঠন। ঠিক আছে, এবার দেখো এইখানে কটা কার্বন আছে, 3টে কার্বন, তার মানে আমি হয় এই দিকে একটা করব বা এই দিকে 2টো কার্বন আঁকবো, এই দিকে একটা কার্বন আঁকবো, তোমরা যেদিকে খুশি আঁকতে পারো। আমি এই দিকেই কিন্তু 2টো কার্বন আঁকছি। তাহলে এই দিকে একটা থাকবে কি, এখানে একটা কার্বন থাকবে, আর এদিকে আর একটা কার্বন থাকবে, কারণ এখানে দেখো C3 আছে, সেই কারণেই আমি এরকমভাবে আঁকলাম। এবার এই কার্বনটার সঙ্গে কটা হাইড্রোজেন যুক্ত হবে, 3টে। এই কার্বনটার সঙ্গে কটা হাইড্রোজেন যুক্ত হবে, 2টো। এই কার্বনটার সঙ্গে কটা হাইড্রোজেন যুক্ত হবে, 3টে। এবার দেখব এইটা থেকে মানে এর যে সংকেতটা আমি পাবো সেখানের সঙ্গে এইটার মিল হচ্ছে কি। তাহলে প্রথম আমি দেখে নিই কটা কার্বন আছে। দেখো 3টে কার্বন, আমি লিখে দিলাম। কটা হাইড্রোজেন আছে, 3টে, এখানে 2টো, 5টা, আর এখানে কটা আছে, 3টে, তার মানে আমার কত হচ্ছে, 8টা হয়ে যাচ্ছে। এখানে অক্সিজেন কটা আছে, 1টা হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখব যে এইটার সাথে এইটা মিলছে কি। দেখো মিলছে না, কারণ এখানে আছে H6 আছে, এখানে আমার H8 বেরোলো। যেহেতু এইটা আর এইটা মিলছে না, সেই কারণে কিন্তু এই যৌগটা আমার গঠন হবে না। তাহলে এটাও আমার কিন্তু ক্রস হয়ে গেল। এবার আসি পরেরটার ক্ষেত্রে, অর্থাৎ কিটো গ্রুপ যেটা, কিভাবে লিখছি, C+O আমি কিন্তু লিখে দিচ্ছি। তাহলে এই দিকে একটা হাত থাকবে, এই দিকে একটা হাত থাকবে, কারণ অক্সিজেন কার্বনের আমি বলেছি 4টে হাত সবসময়। এবার দেখো এখানে কটা কার্বন আছে, 3টে কার্বন আছে, তার মধ্যে অলরেডি দেখো এখানে একটা লিখে ফেলেছে, আর 2টো কার্বন দরকার, এখানে একটা কার্বন লিখে দেবো, এখানে একটা কার্বন লিখে দেবো। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই কার্বনটার সঙ্গে কটা হাইড্রোজেন যুক্ত হবে, 3টে হাইড্রোজেন। এই কার্বনটার সঙ্গে কটা হাইড্রোজেন যুক্ত হবে, 3টে হাইড্রোজেন। এবার দেখব এর সংকেতটা, দেখো এখানে কটা কার্বন, 3টে কার্বন, তাহলে C3 আমি পেয়ে গেলাম। এবার দেখবো কটা হাইড্রোজেন আছে, এখানে দেখো 3টে, এখানে 3টে, তার মানে কটা হচ্ছে, 6টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে। কটা অক্সিজেন আছে, একটা অক্সিজেন আছে। এবার দেখো এখানে C3H6O, আর এখানেও কিন্তু C3H6O আমি পেয়ে যাচ্ছি, তার মানে এইটা মিলে যাচ্ছে, তার মানে এই যৌগটা কিন্তু গঠন হয়ে যাচ্ছে। তার মানে আমি দেখো এই যে আণবিক সংকেত বিশিষ্ট আমি কটা যৌগ পাচ্ছি, একটা হচ্ছে অ্যালডিহাইড শ্রেণীর যৌগ পাচ্ছি, আর একটা হচ্ছে কিটো জাতীয় শ্রেণী বা কিটোন জাতীয় শ্রেণীর যৌগ আমরা পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছ। তার মানে এবার আমি নামগুলো কিন্তু লিখে দেবো। দেখো তোমাদের এই যৌগটা আমি কিন্তু আগেই লিখে দিয়েছিলাম উদাহরণ সহযোগে। এর নামটা কি বলেছিলাম, এর নামটা কিন্তু আমি বলেছিলাম প্রোপানল্ডিহাইড। কি বললাম না, প্রোপ্যানল্ডিহাইড। ঠিক আছে, এর নামটা কিন্তু আমি বলেছিলাম। আমি তোমাদের একটু বক্স করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এইটা, ঠিক আছে, এর নিচে এইটার নাম হচ্ছে প্রোপ্যানল্ডিহাইড। আর কি যৌগ একটা পেলাম না, সেটা হচ্ছে কিটোন জাতীয় যৌগ পেলাম। এবার এর নামটা কি বলেছিলাম তোমাদের আমি, এর নামটা কিন্তু বলেছিলাম আমি অ্যাসিটোন। ঠিক আছে, এর নামটা কি বলেছিলাম, সেটা কিন্তু অ্যাসিটোন বলে দিয়েছিলাম। এবার দেখো শুধু যে তোমাদের উদাহরণ মানে সংজ্ঞা লিখে দেবে এমন তো নয়, তার সঙ্গে উদাহরণ দিতে হবে এবং কিছুটা লিখতে হবে। কি লিখতে হবে সেটাই আমি কিন্তু তোমাদের বলছি। C3H6O আণবিক সংকেত বিশিষ্ট, আণবিক সংকেত বিশিষ্ট বা দ্বারা, ঠিক আছে, আণবিক সংকেত দ্বারা দুটি যৌগ বা জৈব যৌগ, এটাও তোমরা লিখতে পারো, দুটি জৈব যৌগ পাওয়া যায়। ঠিক আছে, একটি কি না, বা এরকমভাবেও লিখতে পারো যে হাইফেন দিয়ে। একটা কি পেলাম, একটা হচ্ছে প্রোপ্যানল্ডিহাইড, আর একটা কি পেলাম, অ্যাসিটোন। তাহলে একটা পেলাম কি, প্রোপ্যানল্ডিহাইড, প্রোপ্যানল্ডিহাইড, আর পাশে সংকেতটাও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্রোপ্যানল্ডিহাইড এবং অ্যাসিটোন। আশা করি বুঝতে পেরেছো কি লিখতে হবে। আর নিচে কি লিখে দেবে, নিচে কিন্তু এই দুটো সংকেত
বা যেরকমভাবে আমি তোমাদের করালাম, এই পুরোটা না, শুধুমাত্র এইটা আর এইটা কিন্তু তোমরা অবশ্যই লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে। এবার আসছে পরের সংজ্ঞাটা, সেটা কি না সমাবয়বী কাকে বলে। আমরা এতক্ষণ জানলাম যে সমাবয়বতা কাকে বলে, এবার আমরা জানবো সমাবয়বী কাকে বলে। কাকে বলে সংজ্ঞাটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। কি সেটা না, একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু পৃথক ধর্ম বিশিষ্ট যৌগগুলিকে পরস্পরের সমবায়বী বলে। উদাহরণ হিসাবে দেখো, আমি কি আগেরটার কি উদাহরণ দিলাম, বললাম যে C3H6O এই আণবিক সংকেত বিশিষ্ট আমি কিন্তু দুটো জৈব যৌগ পেতে পারি। একটা কি না, একটা হচ্ছে প্রোপানঅ্যালডিহাইড আর একটা কি অ্যাসিটোন। এই যে দুটো যৌগ আমি পেলাম, সেই দুটো যৌগকে কিন্তু একে অপরের সমাবয়বী বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সংজ্ঞাটা আমি কিন্তু একটু নিচে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো সমাবয়বী, ঠিক আছে। দেখো কি বললাম আমি না, একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু পৃথক ধর্ম বিশিষ্ট যৌগগুলিকে পরস্পরের সমাবয়বী বলে। আমি উদাহরণ সহযোগে কিন্তু সমাবয়বীর সংজ্ঞাটা লিখবো। সেটা কি লিখবো না, তোমরা লিখবে, আমি একটু বলে দিচ্ছি লেখাটা কিভাবে লিখবে। দেখো ঠিক এইটার মতো, C3H6O আণবিক সংকেত দ্বারা দুটি জৈব যৌগ পাওয়া যায়, একটি হচ্ছে প্রোপানঅ্যালডিহাইড এবং অপরটি হচ্ছে অ্যাসিটোন। এই দুটি যৌগ পরস্পরের সমাবয়বী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্টে কিন্তু এই কথাটা লিখে দেবে। আমি একটু নিচে লিখে দিচ্ছি যে কি লিখতে হবে। এইটুকু লেখার পর, এখান থেকে এইটুকু লেখার পর তোমরা লিখে দেবে যে এরা পরস্পরের সমাবয়বী। আশা করি বুঝতে পেরে। এবার আসছি সমাবয়বতা শ্রেণী বিভাগটা। দেখো সমাবয়বতাকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি। সেটা কি না, একটা হচ্ছে গঠনগত সমবায়বতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়বতা। তাহলে প্রথম আমি শ্রেণী বিভাগটা কিন্তু করে নিচ্ছি। সমবায়বতাকে আমরা দুভাগে ভাগ করতে পারলাম না, একটা হচ্ছে গঠনগত সমবায়বতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়বতা। ঠিক আছে, এই ত্রিমাত্রিকটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, শুধুমাত্র গঠনগত ভাগটাই কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এই গঠনগত সমবায়বতাকে আমরা কিন্তু চারটে ভাগে ভাগ করতে। প্রথম ভাগটা হচ্ছে শৃঙ্খল গঠিত সমবায়বতা। তাহলে প্রথম ভাগটা কি বললাম না, শৃঙ্খল গঠিত গঠনগত সমবায়বতা। দ্বিতীয় ভাগটা কি না, সেটা হচ্ছে অবস্থান ঘটিত, ঠিক আছে, অবস্থান ঘটিত সমবায়বতা। ঠিক আছে, তৃতীয় ভাগটা কি না, তৃতীয় ভাগটা হচ্ছে কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়বতা। তাহলে কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়বতা। আশা করি বুঝতে পারলে। আর চতুর্থ ভাগটা কি, আমি একটু নিচে লিখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো চতুর্থ ভাগটা কি না, চতুর্থ ভাগটা হচ্ছে মেটামেরিজম। মেটামেরিজম। একইভাবে ত্রিমাত্রিক সমবায়বতাকেও আমরা কিন্তু দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলোকীয় সমবায়বতা, কি বললাম না, একটা হচ্ছে আলোকীয় সমবায়বতা আর একটা কি না, একটা হচ্ছে জ্যামিতিক সমবায়বতা। গঠনগত সমবায়বতার মধ্যে দুটোই কিন্তু তোমাদের সিলেবাসে আছে, একটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা, একটা হচ্ছে কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা। তাহলে এই দুটো নিয়েই কিন্তু আমাদের আলোচনাটা শুরু হবে। তাহলে প্রথম আমরা আলোচনা করব সেটা কি না, গঠনগত সমবায়বতা কাকে বলে। আণবিক গঠন কাঠামোর পার্থক্যের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভৌত রাসায়নিক ধর্ম বিশিষ্ট দুই বা ততোধিক যৌগের মধ্যে যে সমবায়বতার সৃষ্টি হয় তাকেই বলা হয় গঠনগত সমবায়বতা। গঠনগত সমবায়বতার এই নামটা থেকেই তোমরা বুঝতে পারছো যে আণবিক গঠন কাঠামোর পার্থক্যের জন্যই কিন্তু যে দুটি যৌগ তৈরি হবে তাদের ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য থাকবে। আশা করি বুঝতে পেরে। দেখো এই যে আণবিক সংকেত বিশিষ্ট আমি কিন্তু দু ধরনের যৌগ তৈরি করতে পারি। সেটা কি, এখানে যেহেতু কোনো অক্সিজেন নেই সেই কারণে দেখো আমি যে তোমাদের কার্যকরী গ্রুপগুলো পড়িয়েছিলাম তার মধ্যে কিন্তু একটাও এই গ্রুপ মানে একটা গ্রুপও কিন্তু এই যৌগের মধ্যে পড়ছে না। সেই কারণে প্রত্যেকটা গ্রুপ বাদ না, দেখো কটা কার্বন আছে না, চারটে কার্বন। আমি কিন্তু চারটে কার্বন পরপর লিখে দিলাম। এই কার্বনটাতে কটা হাইড্রোজেন যুক্ত হবে, তিনটে।
এই কার্বনটাতে কটা হাইড্রোজেন যুক্ত হবে? 3টে। এই কার্বনটাতে কটা হাইড্রোজেন যুক্ত হবে? 2টো। আমি একটা উপরে আঁকলাম, একটা নিচে আঁকলাম। এই কার্বনটাতে কটা হাইড্রোজেন যুক্ত হবে? 2টো, একটা উপরে একটা নিচে এঁকে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই যৌগটার নাম কি হচ্ছে? 1 2 3 4, যেহেতু 4টে আমার কার্বন আছে সেই কারণে নাম হচ্ছে কিন্তু বিউটেন হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার দেখো এই যে এই C4H10 এই যৌগটাকে মানে এই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু আমি এই ধরনের একটা যৌগ আমি পেলাম। আর একটাও কিন্তু আমি যৌগ আমি লিখতে পারি কিভাবে না, এখানে দেখো আমি একটা চেনের মধ্যে রেখেছি, মানে একটাই লাইনে সবকটা কিন্তু কার্বন আমার আছে। এবার আমি যদি এই একটা কার্বন জাতীয় একটা গ্রুপ আমি যদি নিচে রেখে দিই তাহলে কি হয়ে যাচ্ছে? তাহলে কিন্তু আমার একটা অন্য ধরনের যৌগ গঠন হয়ে যাচ্ছে। সেটা আমি তোমাদের একটু এঁকে দেখাচ্ছি, দেখো কিভাবে আঁকছি। এখানে একটা কার্বন লিখলাম, এইখানে একটা কার্বন লিখলাম, ঠিক আছে, এখানে একটা কার্বন লিখলাম, আর নিচে একটা আমি কার্বন এঁকে দিচ্ছি। তাহলে দেখো এখানে যেহেতু 4টে কার্বন আছে আমি 4টে কার্বন পেয়ে যাচ্ছি। এই কার্বনটাতে কটা হাইড্রোজেন থাকবে? 3টে। এই কার্বনটাতে কটা হাইড্রোজেন থাকবে? একটা আমি ওপরে এঁকে দিচ্ছি। এই কার্বনটাতে কটা হাইড্রোজেন যুক্ত হবে? 3টে। এইটাতে কটা যুক্ত হবে? কিন্তু 3টে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এই যৌগটার এখন নাম কি পেলাম না, এই ধরনের যৌগ কিন্তু আমি নাম পাচ্ছি আইসো বিউটেন। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই গঠনগত সমবায়বতাতে আমি কি বললাম না, আণবিক গঠন কাঠামোর পার্থক্যের জন্যই কিন্তু ভিন্ন ভৌত রাসায়নিক ধর্মবিশিষ্ট আমি 2 বা ততোধিক যৌগ পেতে পারি, কিন্তু তাদের আণবিক সংকেতটা কিন্তু একই হবে। ঠিক আছে, এবার আণবিক গঠন কাঠামো বলতে কি, এখানে দেখো প্রত্যেকটা কার্বন অর্থাৎ 4টে কার্বন কিন্তু একটা লাইনে আছে, আর এখানে দেখো 4টে কার্বন কিন্তু মানে 3টে কার্বন একটা লাইনে আছে আর একটা কার্বন নিচে আছে, তাহলে একটা লাইনে নেই। সেই কারণে এই দুটোর যৌগ কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। ঠিক আছে, এদের ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম সম্পূর্ণ আলাদা হবে, কিন্তু তাদের আণবিক সংকেতটা দেখো একই। আশা করি বুঝতে পেরেছো আমার কথাগুলো। গঠনগত সমবায়বতার উদাহরণ সহযোগ আমি বুঝিয়ে দিলাম। এবার আসি পরের ভাগটা, অর্থাৎ গঠনগত সমবায়বতার অবস্থান ঘটিত সমবায়বতাটা। ঠিক আছে, দেখো সংজ্ঞাটাতে কি বললাম না, সেটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা। এই সংজ্ঞাটাতেই দেখো যেটা বলা আছে যে কার্যকরী গ্রুপের কিন্তু অবস্থানের পার্থক্যের জন্যই কিন্তু এই সমবায়বতার সৃষ্টি হয়েছে। আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি। জৈব সময়ে একই আণবিক গঠন বিশিষ্ট মানে আণবিক গঠনটা এক হবে এবং একই কার্যকরী গ্রুপ থাকবে, কিন্তু এই কার্যকরী গ্রুপের অবস্থানের ভিন্নতার জন্য যে সমবায়বতার সৃষ্টি হয় তাকেই কিন্তু অবস্থান ঘটিত সমবায়বতা বলে। আশা করি বুঝতে পেরেছো। আরও ভালো করে বুঝতে পারবে যখন আমি উদাহরণ সহযোগে বোঝাবো। এবার দেখো উদাহরণটা কি না, উদাহরণটা হচ্ছে এখানে আমি আণবিক সংকেত কোনটা নিচ্ছি না C3H7OH। তাহলে যেমন দিয়ে উদাহরণটা আমি লিখছি, দেখো কি উদাহরণটা, এই আণবিক সংকেতটা কি বললাম না C3H7OH, এটা হচ্ছে আণবিক সংকেত। ঠিক আছে, এটা হচ্ছে কি বললাম না আণবিক সংকেত। এবার দেখো এখানে আমি কিন্তু OH এখানে কার্যকরী গ্রুপটা অলরেডি কিন্তু দেওয়া আছে, তার মানে অ্যালকোহল জাতীয় যৌগই কিন্তু হবে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে দেখো এখানে একটা OH আমি কিন্তু অলরেডি লিখে দিলাম। এখানে কটা কার্বন আছে? 3টে, তাহলে 1 2 3টে কার্বন আমি লিখে দিচ্ছি। এই কার্বনটার সঙ্গে কটা হাইড্রোজেন যুক্ত হবে? 3টে। এইটার সাথে কটা? 2, এইটার সাথে কটা? 2। এটা আমি একটা যৌগ পেলাম। এবার দেখো এই OHটা যদি একটা অন্য কোনো জায়গায় যুক্ত থাকে, অর্থাৎ এই কার্বনটা ছাড়া এই কার্বনটা আর এই কার্বনটা দুটোই হচ্ছে শেষের কার্বন, তার মানে মাঝে যদি যুক্ত থাকে তবেই আমি অন্য যৌগ পেতে পারি। ভালো করে জায়গাটা বোঝো। দেখো এই কার্বনটা হচ্ছে শেষের কার্বন, তার মানে এই কার্বনটার সঙ্গে ওই যুক্ত হওয়া যেটা এই কার্বনটার সঙ্গে OH কার্যকরী গ্রুপটা যুক্ত হয়, একই ব্যাপার। তার মানে এই দুটো কার্বন আমার বাদ হয়ে গেল। পড়ে থাকছে কোনটা না মাঝেরটা। মাঝের কার্বনটার সঙ্গে আমি যদি OH মূলকটা যুক্ত করি তাহলেই আমি কিন্তু একটা নতুন যৌগ পেতে পাচ্ছি। তাহলে সেই যৌগটা আমরা এখানে নিচ্ছি।
তাহলে দেখো এখানে 3টে কার্বন আমি লিখে দিচ্ছি। মাঝের কার্বনটার সঙ্গে আমি OH যুক্ত করব বললাম, করে দিলাম। তাহলে এই কার্বনটার সঙ্গে কটা হাইড্রোজেন যুক্ত হবে? 3টে। এইটার সাথে কটা? 3টে। আর এইটার সাথে কটা হাইড্রোজেন যুক্ত হবে? একটা কিন্তু আমার যুক্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমি নামগুলো কিন্তু লিখে দেবো। প্রথম যৌগটার নাম, সেটা কি না, প্রথম যৌগটার নাম হচ্ছে প্রোপাইল অ্যালকোহল, মিথ ইথ প্রোপ। এখানে যেহেতু 3টে কার্বন আছে সেই কারণে প্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, কেন অ্যালকোহল হচ্ছে সেটা আমি কিন্তু পরবর্তীকালে যখন নামকরণ করাবো আমি বলে দেবো। তবু একটু আমি হিন্টস দিয়ে রাখি, এখানে যেহেতু OH কার্যকরী মূলকটা আছে সেই কারণে কিন্তু অ্যালকোহল কথাটা যুক্ত করা হচ্ছে। তাহলে এর নামটা কি বললাম? নামটা হচ্ছে প্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, প্রোপাইল অ্যালকোহল। নামটা কি হবে? তার নামটা হচ্ছে আইসো প্রোপাইল অ্যালকোহল হয়ে যাবে, না আইসো কথাটা কিন্তু যুক্ত থাকবে। এখানে দেখো এই 3টে কার্বন এবং তার সঙ্গে যে OHটা যুক্ত আছে সেটা কিন্তু একটা লাইনেই আছে। ঠিক আছে, এরকম কিন্তু শাখা হিসাবে নেই। যেহেতু এটা একটা লাইনে আছে, এটাকে কিন্তু আমরা নর্মাল বা এন দ্বারাও কিন্তু লিখতে পারি। অর্থাৎ নামটা কি হবে? এন প্রোপাইল অ্যালকোহল বা নর্মাল প্রোপাইল অ্যালকোহল। এখানে আমরা নর্মালটাকে এন দ্বারা কিন্তু রিপ্রেজেন্ট করা হয়, মানে যখন তোমরা নামকরণ করবে তখনই তোমরা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, নামটা কি না, এটা হচ্ছে নর্মাল। আশা করি বুঝতে পেরেছো কিভাবে নামকরণটা করলাম। আর এখানে যদি আমি নর্মাল প্রোপাইল অ্যালকোহলটা না লিখি নামটা, তাহলে কিন্তু সেটা আমার গঠনগত সমবায়বতার মধ্যে পড়ে যাচ্ছে, আমার অবস্থান ঘটিত সমবায়বতার মধ্যে পড়ছে না। সে কারণে এই নর্মাল কথাটা কিন্তু লিখতেই হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসছি কিভাবে লিখবে তোমরা। এখানে দেখো আগে একটা আমি তোমাদের লেখাটা দেখিয়েছি কিভাবে লিখবে। লিখবে কি না, এখানে যে আণবিক সংকেতটা আছে সেটা লিখবে। অর্থাৎ C3H7OH আণবিক সংকেত দ্বারা দুটি জৈব যৌগ পাওয়া যায়। একটা হচ্ছে নর্মাল প্রোপাইল অ্যালকোহল আর একটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে। তাহলে এইটুকুই কিন্তু তোমরা লিখে দেবে। আগেরটার আমারও কিন্তু বলা হয়নি, উদাহরণটা দিয়েছি জাস্ট, আমার কিন্তু বলা হয়নি। তোমরা কিন্তু ঠিক এইটার মতোই লিখে দেবে, অর্থাৎ এইটার মতো। কি লিখবে না, এখানে যেহেতু C4H10 আছে আণবিক সংকেতটা, এখানে তোমরা লিখবে যে C4H10 আণবিক সংকেত দ্বারা দুটি জৈব যৌগ পাওয়া যায়। একটি কি না, একটি দেখো আমি বিউটেন পেয়েছি আর অপরটা কি আইসোবিউটেন। তাহলে একটি হচ্ছে বিউটেন আর অপরটি হচ্ছে আইসোবিউটেন। আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমরা লিখবে। এবার আসছি দেখো পরের সমবায়বতা, সেটা কি না কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা। সংজ্ঞাটা কি না, একই আণবিক সংকেত বিশিষ্ট বিভিন্ন যৌগে পৃথক পৃথক কার্যকরী গ্রুপ উপস্থিত থাকার কারণে যে সমবায়বতার সৃষ্টি হয় তাকে কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা বলে। তাহলে আমি লিখে নিচ্ছি সংজ্ঞাটা। না একই আণবিক সংকেত বিশিষ্ট হবে, কিন্তু মানে এই সমবায়বতাটা সৃষ্টি হবে কেন না, যে ভিন্ন যৌগে পৃথক পৃথক কার্যকরী গ্রুপ উপস্থিত থাকার কারণেই কিন্তু এই সমবায়বতার সৃষ্টি হবে। এর আগের সমবায়বতাটা আমরা কি দেখলাম না, কার্যকরী গ্রুপ কিন্তু একই আছে কিন্তু তাদের অবস্থানটার ভিন্নতার জন্য সেই ধরনের সমবায়বতাটা সৃষ্টি হয়েছে। আর এখানে কি না আলাদা আলাদা কিন্তু কার্যকরী গ্রুপ যুক্ত হবার জন্যই কিন্তু এই সমবায়বতাটার সৃষ্টি হয়েছে। তাহলে উদাহরণ সহযোগে দেখে নিই। এখানে দেখো আণবিক সংকেতটা কত না C2H6O, এটা হচ্ছে আমি আণবিক সংকেতটা লিখলাম। ঠিক আছে, আণবিক সংকেত। এবার দেখো এখানে কি আছে, একটাই অক্সিজেন কিন্তু আছে। তাহলে এবার দেখব এই একটা অক্সিজেন যুক্ত যে কার্যকরী গ্রুপগুলো আছে সেগুলো কি কি না, সেগুলো হচ্ছে একটা হচ্ছে OH, এটা তোমাদের আমি বলেছিলাম, যেটা হচ্ছে অ্যালকোহল বা হাইড্রক্সিল। আর একটা কি না, আর একটা হচ্ছে অ্যালডিহাইড CHO। আর একটা কি, একটা হচ্ছে ইথার। ঠিক আছে, এটা একটা জানলাম। আর একটা কি না CO বা কিটো জাতীয় একটা বা কিটোন জাতীয় যৌগ। তাহলে এই চারটেই কিন্তু আমি কার্যকরী গ্রুপ কিন্তু পেতে পারি একটা অক্সিজেন যুক্ত। ঠিক আছে, এবার দেখো প্রথমে আমি OHটা দিয়ে আলোচনা করছি। এখানে কটা কার্বন আছে? দুটো কার্বন। আর এখানে যেহেতু OH আমি প্রথমটা জানি
মানে প্রথমটা এইটা দিয়ে যেহেতু শুরু করছি সেই কারণে OH আমি লিখে দিলাম। তাহলে এই দিকে কটা কার্বন যুক্ত হবে? দুটো কার্বন। তাহলে এই একটা কার্বন আমি এঁকে দিলাম। এখানে কটা হাইড্রোজেন থাকবে? এই কার্বনটার সঙ্গে 3টে আমি করে দিলাম। এই কার্বনটার সঙ্গে কটা হাইড্রোজেন থাকবে? 2টো। তাহলে এইটা কিন্তু যৌগ আমি একটা পেতে পাচ্ছি। এবার দেখব এই যে আণবিক সংকেতটা এই আণবিক সংকেতের সাথে মিলছে কিনা। এখানে কটা কার্বন? দেখো এখানে দুটো কার্বন। কটা হাইড্রোজেন? 3 আর 2 5, আর এখানে হচ্ছে 6। তাহলে এই 6 পেয়ে যাচ্ছে। এখানে কটা অক্সিজেন? একটা অক্সিজেন। তাহলে এইটা আর এইটা মিলে যাচ্ছে, তার মানে এই যৌগটা কিন্তু আমাদের গঠন হচ্ছে। এবার আসি পরেরটা, CHO যেটা। তাহলে এখানে আমি কিন্তু CHO লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে কটা কার্বন আছে? দুটো কার্বন, তার মধ্যে একটা লিখে ফেলেছি আর একটা কার্বন কিন্তু আমার হবে। এই কার্বনটার সঙ্গে কটা হাইড্রোজেন যুক্ত হবে? 3টে। তাহলে এবার দেখবো এর আণবিক সংকেতটা। এখানে দেখো কটা হাইড্রোজেন আছে? 3টে, আর এখানে একটা 4টে। তাহলে আমার সংকেতটা কোনটা হচ্ছে? C2। ঠিক আছে, H4, কারণ 4টা হাইড্রোজেন আছে আর অক্সিজেন কটা আছে? একটা। এই সংকেত আর এই সংকেত মিলছে না, সেই কারণে কিন্তু এই যৌগটা আমার গঠন হবে না। আমি বক্স করে দিচ্ছি, পাশে কিন্তু কেটে দিচ্ছি। ঠিক আছে, এবার আসি পরেরটা, অর্থাৎ ইথার জাতীয় যৌগ। দেখো মাঝে আমি অক্সিজেন যেরকম আছে রেখে দিলাম। কটা কার্বন? দুটো কার্বন। এই হাতে একটা, এই হাতে একটা। এখানে কটা হাইড্রোজেন যুক্ত হবে? 3টে। এখানে কটা হাইড্রোজেন যুক্ত হবে? 3টে। এবার আর আণবিক সংকেতটা আমি দেখে নেব। দেখো এখানে কটা কার্বন? দুটো কার্বন। এখানে কটা হাইড্রোজেন? 3টে, আর এখানে কটা? 3টে। তাহলে 3 আর 3 কত হচ্ছে? 6। একটা অক্সিজেন আমি করে দিলাম। এই আণবিক সংকেত এই আণবিক সংকেত মিলে যাচ্ছে, তার মানে এই যৌগটা কিন্তু আমার গঠন হয়ে যাচ্ছে। এবার আসি পরেরটা, কি আছে? কিটো। তাহলে দেখো এইখানে C+O কিন্তু আমি করে দিলাম। এবার আছে দেখো এখানে কটা কার্বন? দুটো, তার মধ্যে একটা আমি লিখে ফেলেছি আর একটা কিন্তু পড়ে থাকছে। তাহলে এখানে আমার একটা কার্বন লিখে দিলাম। এইটার সাথে কটা হাইড্রোজেন যুক্ত হবে? না, 3টে যুক্ত হবে। আর এই কার্বনে দেখো এখানে কটা হাত আছে? একটা, দুটো, 3টে। তার মানে আর একটা হাত দরকার, তার মানে এখানের সঙ্গে কিন্তু আর একটা আমার হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। এবার দেখো এখানে যে CHO, মানে এখানে এখন নতুন যে সংকেতটা কি তৈরি হয়ে যাচ্ছে না, CHO এটা তৈরি হয়ে যাচ্ছে, মানে অ্যালডিহাইড। তাহলে এই যৌগটা আর এই যৌগটা হচ্ছে একই। যেহেতু দেখলাম যে এইটা এর আণবিক সংকেত নয়, তার মানে এটাও কিন্তু হবে না। তার মানে আমি এইটা আর এইটা কিন্তু পাচ্ছি, অর্থাৎ অ্যালকোহল যার একটা গ্রুপ হবে কার্যকরী গ্রুপ, আর একটা কি হবে না, ইথার হবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে বের করতে হবে। এবার আসি উদাহরণটা। দেখো উদাহরণটা কিভাবে লিখবে না, C2H6O আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগ পাওয়া যায়। একটির নামটা কি? এটার নামটা আমি আগে লিখে নিই। দেখো এটার নামটা কি? মিথ ইথ। যেহেতু দুটো কার্বন আছে, আমি তোমাদের বলে দিচ্ছি কেন মিথ ইথ বলছি এবং কিভাবে আমি কার্বন সংখ্যাটা জানছি। দেখো এখানে দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বন আমি পাশে লিখে দিলাম। যদি দুটো কার্বন থাকে তার নাম আমি কি বলেছিলাম? ইথ দিয়ে যুক্ত হবে। আর এখানে যেহেতু OH গ্রুপটা আছে, তার মানে অ্যালকোহল থাকবে। এর নামটা কি না, এর নামটা হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল। এর নামটাও কিন্তু আমি তোমাদের যখন উদাহরণ দিয়েছিলাম তখন কিন্তু বলে দিয়েছিলাম। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল। এবার আসি পরের, এর নামটা বলেছিলাম দেখো ডাই। এটা যেহেতু এটা আর এইটা যেহেতু একটা মিথাইল গ্রুপ, সেই কারণে নামটা বলেছিলাম কি না, ডাই মিথাইল ইথার। এই নামটাও কিন্তু আমি তোমাদের যখন উদাহরণ দিয়েছিলাম তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম, মানে যখন আমি কার্যকরী গ্রুপগুলোর উদাহরণ দিয়েছিলাম। ঠিক আছে, ডাই মিথাইল ইথার। এবার দেখো তোমরা কিভাবে লিখবে। কি লিখবে না, C2H6O আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগ পাওয়া যায়। একটি হচ্ছে ইথাইল অ্যালকোহল আর অপরটি হচ্ছে ডাই মিথাইল ইথার। আর নিচে কিন্তু এই দুটো সংকেত তোমরা অবশ্যই লিখে দেবো। আমি একটু বক্স করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এইটা, ঠিক আছে, দেখো এইটা কিন্তু আমি বক্স করে দিলাম, আর এইটা তো বক্স আমি অলরেডি করে দিয়েছি। তাহলে এইটা আর এইটা কিন্তু তোমরা গঠনটা অবশ্যই, মানে যেভাবে আমি এঁকেছি ঠিক সেইভাবেই কিন্তু তোমরা এঁকে নিচেটা লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে আমি
যেটুকু পড়ালাম যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।